নমস্কার। এই অবগাহন সাহিত্য পত্রিকায় আপনাদের সকলকে স্বাগত জানাই। সকলকে শুভ সন্ধ্যা। আপনারা প্রত্যেকে জানেন যে এই অবগাহন সাহিত্য পত্রিকার তরফে যে ধারাবাহিক আলোচনা চক্র আয়োজন করা হতে থাকে, তার ভেতরে বিভিন্ন সেমিনার আমরা আয়োজন করে থাকি। আমরা আমাদের আজ থেকে যে 3 দিনের ধারাবাহিক আলোচনা চক্রর আয়োজন করা হয়েছে, তার মূল শিরোনাম হলো 20 শতকের শেষ 2 পর্বের বাংলা সাহিত্য, সমাজ ও সংস্কৃতি, তার নানাবিধ দিক। আজকে আমাদের অধিবেশনে আমরা যে দুজন বক্তাকে আমাদের মধ্যে পেয়েছি, আমরা তাদেরকে এই অবগাহনে অনেক অনেক স্বাগত জানাই। আমাদের সঙ্গে পঞ্চমবারের জন্য রয়েছেন প্রফেসর সোনালী মুখার্জি, বাংলা বিভাগ, সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয় তথা ডিন, কলা অনুষদ, সিধু কানু বিশ্ববিদ্যালয়। আমরা তাকেও আবারও অবগাহনে অনেক অনেক স্বাগত জানাই। আমরা স্বাগত জানাই প্রফেসর সৌম্যজিৎ পাত্র, সোশিয়োলজি বিভাগ, সিধু কানু বিশ্ববিদ্যালয়। সৌম্যজিৎ স্যার বর্তমানে ওই বিভাগীয় প্রধানের দায়িত্বে রয়েছেন। আমরা আজকের যে আলোচনার প্রক্রিয়াকরণ, সেই প্রক্রিয়াকরণে তাদের কাছ থেকে কিছু তার আজকের যে মূল শিরোনামের বিষয় সে সম্পর্কে ধারাবাহিক আলোচনা শুনে নেব। আমরা আমাদের আলোচনা প্রক্রিয়াকরণ দুটো পর্বে বিভাজিত করেছি। প্রথম পর্বে আমরা প্রফেসর সোনালী মুখার্জি তার বক্তব্যে চলে যাব এবং পরবর্তীকালে আমরা প্রফেসর সৌম্যজিৎ পাত্র স্যারের বক্তব্যে আমরা চলে যাব। আমরা আলোচনায় প্রবেশের আগে 20 শতকের এই যে শেষ 2 পর্বে কিছু উল্লেখযোগ্য ঘটনাক্রম নিয়ে আমাদের একটি ছোট্ট ভিডিও ক্লিপস রয়েছে, সেই ভিডিওটি আমরা একটু দেখে নেব। আমি আমাদের আজকের যারা বক্তা তাদের কাছে একটু অনুমতি চেয়েছি, আমি ভিডিওটা একটু চালাচ্ছি।
আমাদের এই তথ্যচিত্রের মধ্যে এমন অনেক ঘটনা রয়েছে যেগুলো হয়তো এই একটা ভিডিওতে দেখানো যায়নি। আমরা আমাদের যেহেতু ধারাবাহিকভাবে আরো আলোচনা রয়েছে, সেই জন্য আমরা চেষ্টা করব যাতে অন্যান্য বিষয় তার মধ্যে দেখাতে পারি। আমাদের যেহেতু আজকের এই আলোচনার মধ্যে আমরা সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে আমাদের আজকে আলোচনা করবেন প্রফেসর সৌম্যজিৎ পাত্র। তো স্যার এই ভিডিওতে যে সমস্ত ছবিগুলো দেখানো হলো সে সম্পর্কে হয়তো বিস্তারিত তিনি বলবেন, কিন্তু প্রথমে আমরা তার আলোচনায় তো যাব। তার আগে আমরা আমাদের আজকের প্রথম যিনি বক্তা এবং সেই সঙ্গে প্রারম্ভিক কিছু কথা উনি বলবেন, অবগাহন সাহিত্য পত্রিকার অন্যতম উপদেষ্টা মণ্ডলীর একজন প্রধান কর্ম প্রদক্ষণ হিসেবে তিনি তার যে বক্তব্য রাখবেন। আমরা সরাসরি এবার প্রফেসর সোনালী মুখার্জি তার আজকের যে আলোচনায় প্রবেশ করব। নতুন করে তো সোনালী মুখার্জি ম্যামের পরিচয় অবগাহনে দেওয়া বাহুল্য, কেননা ওনার এ যাবৎকাল আমাদের অবগাহনেই 5 বারেরও বেশি তিনি তার বক্তব্য রেখেছেন, উপস্থাপনা। তো তার আজকের যে মূল আলোচনা তা তিনি সাজিয়েছেন যে বাণী বসুর মৈত্রেয় জাতক উপন্যাস, যেটা 1996 এই সময়কালের মধ্যেই তো বুদ্ধ কথার পুনর্নির্মাণের জায়গা থেকে তিনি তার এই আলোচনা দেখাবেন, এবং তার মধ্যে তো আমাদের সময়কাল সমাজ সবই আলোচনার মধ্যে আসবে। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে বাংলা গল্পে অপ্রধানের প্রাধান্য, আলোকময়ীদের কথা, মহিলা সম্পাদিত বাংলা সাময়িকপত্র, পরাধীন ভারতে পরাধীন নারী, ভ্রমণ কথার স্বদেশ ও সমাজ চেতনা, প্রফুল্ল রায়ের ছোট গল্প, এক দেশ অনেক মানুষ প্রভৃতি উল্লেখযোগ্য। আমরা এবার সরাসরি ম্যামের আজকের যে আলোচনা সে আলোচনায় প্রবেশ করব। আমি অনুরোধ জানাই ম্যাম, আপনি আপনার আলোচনা আরম্ভ করুন। নমস্কার, শুভ সন্ধ্যা। 20 শতকের শেষ 2 দশকের বাংলা সাহিত্য, সংস্কৃতি ও শিল্পচর্চার বিবিধ দিক শীর্ষক আলোচনা চক্রে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য অবগাহন পত্রিকার কর্ণধার শ্রী অরিন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায় ও তার তরুণ সহযোগীদের অসংখ্য ধন্যবাদ জানাই। আমার সহবক্তা, আমার সহকর্মী সুহৃদ প্রফেসর সৌম্যজিৎ পাত্রকে শ্রদ্ধা জানাই। আজকের আলোচনা চক্রে যারা শ্রোতা রূপে যুক্ত হয়েছেন এবং আগামী দিনে যুক্ত হবেন তাদেরকে প্রণাম, স্নেহ ও শুভেচ্ছা। বিগত শতকের শেষ 2 দশক অর্থাৎ 8-এর দশক এবং 9-এর দশক জুড়ে বাংলায় যে সাহিত্য সংস্কৃতি চর্চা হয়েছে তার প্রেক্ষিতেই আমার আজকের নিবেদন বাণী বসুর মৈত্রেয় জাতক বুদ্ধ কথার পুনর্নির্মাণ। দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হওয়ার পর 1996 গ্রন্থাকারে প্রকাশিত মৈত্রেয় জাতক উপন্যাসটি কোনো জাতক কথা বা বুদ্ধের পূর্ববর্তী জন্মকথা নয়। উপন্যাসে গৌতম বুদ্ধ ও তার সমকালের পুনর্মূল্যায়ন, 20 শতকে বসে ফিরে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিরপেক্ষ অবলোকন। সেই উপন্যাসটি আমি সংক্ষেপে বিশ্লেষণের আগে একটুখানি আমরা যে সময়টির কথা বলছি সেই সময় সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা করে নেব। স্বাধীনতার পরবর্তী কয়েক দশক ভারতবর্ষ যে সমস্যাগুলি দ্বারা জর্জরিত ছিল, 80-র দশক থেকে সেই সংকটগুলির অভিমুখ একটু পরিবর্তিত হয়েছিল। আন্তর্জাতিক ক্ষেত্রে রুশ মার্কিন ঠান্ডা যুদ্ধ, সন্ত্রাসবাদী আন্দোলন, তেল দখলের লড়াই, পরোক্ষ সাম্রাজ্যবাদ, পারমাণবিক শক্তি বৃদ্ধির আভাস এগুলি অব্যাহত ছিল 80-র দশকে। দেশে প্রধানমন্ত্রীর আকস্মিক মৃত্যু, বিচ্ছিন্নতাবাদী আন্দোলনগুলির আত্মপ্রকাশ, রাজ্য কেন্দ্র সংঘাত, বেকারত্ব বৃদ্ধি, কলকারখানা ধর্মঘট, কর্মসংস্থানের অভাব এসবই 8-এর দশকে ঘটেছে। 9-এর দশকের ঘটনাবলী আরো গুরুত্বপূর্ণ। রাশিয়ার পতন, বিশ্বায়নের আত্মপ্রকাশ, মুক্ত অর্থনীতির প্রয়োগ, ব্যাপক ভোগবাদের প্রকাশ
তথ্য প্রযুক্তির মাত্রাধিক ব্যবহারের সূত্রপাত ইত্যাদি নয়ের দশককে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে পরিণত করেছিল। শুরু হয়েছিল সেলুলার ফোন, ডিজিটাল প্ল্যাটফর্ম, আন্তর্জালিক এই যে আলোচনা চক্র আমরা আয়োজন করছি তার ব্যাপকভাবে ব্যবহার ইত্যাদি ইত্যাদি। এক বৃহৎ রদবদল হয়েছিল নয়ের দশকে। তার সঙ্গে চলেছিল কিছু ক্ষেত্রে সাম্প্রদায়িক অসহিষ্ণুতা, পরিবেশ ধ্বংস, বহুতল নির্মাণ ইত্যাদি ইত্যাদি নতুন কিছু অভিমুখ এই সময় দেখা গিয়েছিল। আমার সহবক্তা সমাজতত্ত্বের অভিজ্ঞ অধ্যাপক, তিনি এইগুলি নিয়ে আলোচনা করবেন। আমি একটু ছুঁয়ে গেলাম। চলে যাই এবার একটু গল্প উপন্যাসের প্রসঙ্গে। এখন 8 এবং 9 দশকে অসংখ্য গল্প উপন্যাস রচিত হয়েছে। সেই প্রেক্ষাপট ধরতে গেলে পরে অনেকটা সময় আমাদেরকে ধরে দিতে হবে, এবং এটা খুব গর্বের বিষয় যে একটা আলোচনা চক্রের অল্প সময় সেই প্রেক্ষাপটকে আমি উপস্থাপন করতে পারবো না। আমি একটি প্রতিনিধি স্থানীয় লেখাকে নির্বাচন করেছি, যেটি গত শতকের শেষ 2 দশকের একটি অন্যতম গুরুত্বপূর্ণ রচনা, বাণী বসুর মৈত্রেয় জাতক। এই সময় আবার দেখতে পাচ্ছি আমরা যে গবেষণাধর্মী উপন্যাস লেখায় লেখকদের আগ্রহ বেড়েছিল। বাণী বসু সেই ধারাকেই এখানে সফলভাবে প্রণয়ন করেছেন। একদিকে গবেষণা, তথ্য সংগ্রহ এবং অপরদিকে কল্পনা, এই সমস্ত কিছু সংমিশ্রণে উপন্যাসটি নির্মিত হয়েছে। বিগত শতকের 8 দশক থেকে বাংলা সাহিত্যে সুপ্রতিষ্ঠিত হয়েছেন লেখক বাণী বসু, যিনি এখনো প্রবলভাবে লিখে চলেছেন। কবিতা, শিশু সাহিত্য, অনুবাদ রচনা, ছোট গল্প রচনায় তিনি সিদ্ধহস্ত। তার লেখনীতে প্রসূত হয়েছে জন্মভূমি, মাতৃভূমি, পঞ্চম পুরুষ, শ্বেত পাথরের থালা, গান্ধর্বী, অন্তর্ঘাত, অষ্টম গর্ভ ইত্যাদি কালজয়ী উপন্যাস। মৈত্রেয় জাতক 20 শতকের শেষ লগ্নে বসে রচিত প্রাচীন ভারতের কথা, গৌতম বুদ্ধের জীবনকালের শেষ কয়েক দশকের কথা। বুদ্ধদেব মৃত্যুর সময় ভবিষ্যৎবাণী করেছিলেন 5000 বছর পরে স্বধর্মের প্রভাব যখন লুপ্ত হবে তখন আবির্ভূত হবেন তার উত্তরসূরি মৈত্রেয়। এই সূত্র ধরেই লেখা হলো মৈত্রেয় জাতক। লেখকের ভাষায় মৈত্রেয় জাতক বুদ্ধর জীবন কথা নয়, ঐতিহাসিক রোমান্স তো নয়। এই জাতক একটি সময়কালের পুনর্নির্মাণ, যে কাল আজকের সংকট মুহূর্তে নিঃসন্দেহে ফিরে দেখার যোগ্য। তথ্য কল্পনার সমন্বয়ে কৌতূহলী মন নিয়ে বাণী বসু রচনা করলেন সে কালের কথা, যে কাল ও তার বিশিষ্ট ব্যক্তিরা আমাদের গৌরবময় ইতিহাসের অঙ্গ। পুরাতন কালকে সূক্ষ্মদর্শী লেখক গভীর অভিনিবেশ সহকারে বিশ্লেষণ করেছেন নব ভাবনার আলোকে এই উপন্যাসে। মৈত্রেয় জাতক 2 পর্বে রচিত। প্রথম পর্ব দীর্ঘ। প্রাচীন ভারতের উত্তরাঞ্চল, পূর্বের মগধ থেকে পশ্চিমের গান্ধার পর্যন্ত উপন্যাসের ঘটনাক্রম বিস্তৃত। তবে উপন্যাসের ভারকেন্দ্র স্থাপিত মূলত 2 প্রতিবেশী রাজ্যে, কোশল ও মগধের উপরে। প্রয়োজন মতো উপন্যাসের ঘটনাবলী এই গণ্ডি অতিক্রম করে উত্তর ভারতের অন্যান্য অংশে প্রসারিত হয়েছে। আর্য, অনার্য, বৌদ্ধ, বৌদ্ধ বিরোধীরা, রাজ্য, রাজা, অমাত্য, রাজঅন্তপুর, বণিক, ভিক্ষু, ভিক্ষুণী, জ্ঞানী, অজ্ঞানী, নটি, তরুণ, উচ্চাসী, বহু ধরনের চরিত্র নিয়ে উপন্যাসটি সজ্জিত। কাহিনী বিবরণে লেখক বাণী বসু যে দক্ষতার পরিচয় দিয়েছেন তা অভিনন্দনযোগ্য। প্রথম পর্বের প্রথমে কাহিনী শুরু হয়েছে চনককে দিয়ে। আমরা উপন্যাসটিকে কেন পুনর্নির্মাণ বলবো বা কেন এখানে মূল্যায়নের কথা আনছি সেই প্রসঙ্গে পরে যাচ্ছি। প্রথমে আমি কাহিনীটি একটু সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপিত করতে চাই। কাহিনী শুরু হয়েছে চনককে দিয়ে। তক্ষশিলা তৎকালীন গান্ধার অন্তর্ভুক্ত। এই তক্ষশিলায় যে বিখ্যাত মহাবিদ্যালয় ছিল তারই আচার্য দেবরাটের পুত্র চনক গান্ধার রাজের দূত হয়ে মগধে এসেছিল ছদ্মবেশ নিয়ে। অনার্য আটবিক সম্প্রদায়ের সঙ্গে গভীর জঙ্গলে বাস ছিল চনকের। সন্ন্যাসীর ছদ্মবেশে কিছুদিন আত্মগোপন করলেও মগধের রাজা বিম্বিসার তাকে চিনে ফেলেন এবং এরপর বিম্বিসার ও চনকের মধ্যে মৈত্রীর সম্পর্ক স্থাপিত হয়। চনক এবং তার কয়েকজন সঙ্গী আসলে গান্ধার রাজের একটি বার্তা নিয়ে বিম্বিসারের কাছে এসেছিল। বার্তার
মধ্যে কি ছিল না, গান্ধার রাজ তখন আসন্ন অবন্তী রাজের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য বিম্বিসারের মিত্রতা অর্থাৎ যুদ্ধে সহযোগিতা কামনা করেছিলেন। বিম্বিসার অত্যন্ত মেধাবী রাজা ছিলেন বলা যায়। তিনি সরাসরি গান্ধার রাজকে সাহায্য করতে রাজি হলেন না, আবার মিত্রতার কথা উল্লেখ করলেন। বুদ্ধিমান চনকের মন্তব্য, বুঝলাম মহারাজ অসাধারণ কূটনীতিজ্ঞ আনকোট। বিম্বিসার চনককে বড় পদ দেওয়ার জন্য অত্যন্ত আগ্রহী ছিলেন। তিনি চেয়েছিলেন মগধ রাজসভায় চনক যেন অর্থ ধর্মানুশাসক পদটি পায়, কিন্তু চনক সেই পদটি প্রত্যাখ্যান করেছিল, কারণ চনকের চোখে তখন অনেক স্বপ্ন। পরিষ্কারভাবে চনক জানিয়েছিল, আমি তো মগধ রাজসভায় যোগ দিতে পারবো না, এই জম্বুদ্বীপের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত দেখতে চাই। তখনো পর্যন্ত এই ভারতবর্ষ, অখণ্ড ভারতবর্ষ এবং আরো কয়েকটি দেশ নিয়ে জম্বুদ্বীপ নামে একটি অঞ্চল কিন্তু ইতিহাসে উজ্জ্বল ছিল। চনকের লক্ষ্য ছিল এই জম্বুদ্বীপের সমস্ত রাজাদের মধ্যে ঐক্য স্থাপন করবে, একটি রাজসংঘ স্থাপন করবে এবং বিম্বিসারকে কেন্দ্র করেই এই রাজসংঘ সে স্থাপিত করতে চেয়েছিল। বিম্বিসারকে চক্রবর্তী রাজা রূপে তার দেখার আকাঙ্ক্ষা ছিল। বিম্বিসার চনকের স্বপ্নকে প্রশ্রয় দিয়েছিলেন। তিনি যে কদিন চনক মগধে ছিল সে কদিন তাকে যত্ন করে রেখেছিলেন। চনক মগধে প্রচুর সম্মান পেয়েছিল, আর পেয়েছিল জিতোসোমা নামক বিদুষী নটিকে। এই জিতোসোমা কিন্তু গান্ধার থেকে মগধে এসেছিল। দেবদত্তা ও আচার্য কাত্যায়ন দেবরাতের কন্যা জিতোসোমা, অর্থাৎ সে কিন্তু চনকের বৈমাত্রীয় ভগ্নী। প্রাথমিক পরিচয় নটি হলো, যেহেতু সে দেবদত্তার মেয়ে, সে নটি, এভাবেই তাকে সমাজ বিচার করেছে। কিন্তু নটি হলেও জিতোসোমা অসামান্য প্রজ্ঞার অধিকারী ছিল। কেন হবে না? দেবদত্তা নিজেই গুণী মহিলা ছিলেন, দেবরাতের পুত্র চনক তাকে লেখাপড়া শিখিয়েছিল। সুতরাং জিতোসোমা একজন অত্যন্ত প্রাজ্ঞ মহিলা ছিল। মায়ের মৃত্যুর পর যাতে গণিকাবৃত্তি না নিতে হয় তার জন্য জিতোসোমা অনেক রকম কৌশল প্রয়োগ করেছিল। অমাত্য দর্ভসেনকে ধরে সে প্রথমে গান্ধার রাজের রাজপ্রাসাদের মধ্যে রাজকন্যাদের শিক্ষয়িত্রী রূপে যোগদান করেছিল, কিন্তু তারপরেও বুঝলো যে সেখানেও শেষ রক্ষা হবে না। তখন সে ওই দর্ভসেন, যে তার প্রতি একটু দুর্বল ছিল, দর্ভসেনকে ধরেই সে চলে এসেছিল মগধে। কি হিসাবে এসেছিল না, গান্ধার রাজের প্রদত্ত উপঢৌকন রূপে সে মগধে এসেছিল। চনক তাই জানতো না, চনক আসলে জানতো না যে জিতোসোমা মগধে এসেছে। জিতোসোমাকে মগধের রাজধানী রাজগৃহে দেখে সে বিস্মিত হয়েছিল এবং খুশিও হয়েছিল। চনক তখন দেশ ভ্রমণে বেরুবে, সে একটি বড় কাজের, তার একটা বড় কাজের ইচ্ছা ছিল। সেই কাজ কিন্তু তার বাবা শুরু করেছিলেন, দেবরাজ শুরু করেছিলেন, রাজশাস্ত্র নামক একটি গ্রন্থ রচনা। জিতোসোমাকে চনক সেই গ্রন্থটি সম্পূর্ণ করার দায়িত্ব দিয়েছিল, কারণ চনক তো বেরিয়ে যাবে জম্বুদ্বীপ ভ্রমণে, গ্রন্থ রচনা করার মতো তার এখন আর সময় নেই। বিদুষী জিতোসোমা গ্রন্থের প্রতিলিপি করেছে এবং তার সঙ্গে নিজের লেখাও সে সেখানে লিখেছে নতুন করে। জিতোসোমা অসম্ভব গুণী ছিল, রাজা বিম্বিসারের অমাত্য হবার যোগ্য ছিল, কিন্তু নারী তো, তাই রাজা তাকে সম্মান দিলেও কিন্তু প্রকাশ্য সভায় অমাত্য করতে পারেননি। এই নিয়ে জিতোসোমার অভিমান ছিল। রাজা বিম্বিসারকে সে বলেছে, না না, সোমা অমাত্য কেন হবে মহারাজ, নারী যে, যত গুরুত্বপূর্ণ কর্মই করুক, রাজাকে ষড়যন্ত্র থেকে রক্ষা করা, রাজপুত্রকে সুপথে পরিচালনা করা, যাই হোক না কেন তাকে তা করতে হবে, হয় অবরোধের মধ্য থেকে, আর তা নয়তো শত পুরুষের বিকৃত মনোরঞ্জনের কুৎসিত দায় নিয়ে জীবন শেষ করতে করতে আনকোট। তবে বিম্বিসার জিতোসোমাকে উপযুক্ত প্রতিদান দিয়েছিলেন, অর্থাৎ জিতোসোমা যেমন তাকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন তেমন দিয়েছিল, তেমন বিম্বিসারও তাকে পুরস্কার দিয়েছিলেন। চনকের কাছে বিম্বিসার প্রশংসা করে বলেছিলেন, জিতোসোমা প্রশংসনীয় অমাত্য কর্ম করছে চনক, অতি অল্পকালের মধ্যেই সে শ্রেষ্ঠী ও অমাত্যদের মধ্যে কারা বিম্বিসারের শত্রু আবিষ্কার করেছে বিম্বিসারের ঘনিষ্ঠতম অমাত্যরাই
কুমার কুনিয়র সঙ্গে ষড়যন্ত্রে যোগ দিয়েছেন। আনকোট। উপন্যাসের অপর এক গুরুত্বপূর্ণ অংশে রয়েছেন ধনঞ্জয়। কোশল রাজের আহ্বানে মেন্ডক শ্রেষ্ঠীর ছেলে ধনঞ্জয় মগধ থেকে এসেছিলেন কোশল রাজ্যে। রাজধানী শ্রাবস্তী নগরে নয়, তিনি সাকেত নামক একটি নতুন জায়গাতে তার বাণিজ্য স্থল নির্মাণ করেছিলেন। অসম্ভব বৈভব ছিল ধনঞ্জয়ের। ধনে সম্পদে তার সপ্ততালিক প্রাসাদ পরিপূর্ণ ছিল। আর সেই প্রাসাদে ছিল দুই সুযোগ্য রমণী, একজন সুমনা, ধনঞ্জয়ের স্ত্রী, এবং অপরজন সুমনার কন্যা বিশাখা। বৌদ্ধ যুগের ইতিহাসে এই দুই নারীর উল্লেখ রয়েছে। সাকেতেই ছিল মণ্ডল রাজা উগ্রসেনের ছেলে তরুণ তিস্য। পরে সে হয়েছিল পাঞ্চাল তিস্য। প্রথমে প্রসেনজিৎ অমাত্য, তারপর বীরুরকের অমাত্য। বিশাখার অনুরাগী ছিল তিস্য। তিস্য তরুণ বয়সে স্বপ্ন ছিল সে রাজা হবে। দক্ষিণে গিয়ে সে রাজ্য স্থাপন করবে, আদর্শ নগর, সম্পন্ন গ্রাম, তক্ষশিলার মতো শিক্ষা কেন্দ্র স্থাপন করবে বহু, এবং এ সমস্ত করতেই তার সাহায্য লাগবে এমন একজন বুদ্ধিমতী, সাহসী, প্রেরণাদায়িনী রানী, অর্থাৎ বিশাখার। কিন্তু বিশাখা প্রত্যাখ্যান করেছিল তিস্যকে। বিশাখার বিয়ে হয়েছিল শ্রাবস্তী নগরের বণিক মৃগারের ছেলে পুণ্যবর্ধনের সঙ্গে। সাধারণ, চারিত্রিকভাবে দুর্বল স্বামী পুণ্যবর্ধনকে নিয়ে বিশাখা সুখী হয়নি। আর তিস্য মর্মাহত হয়ে কোশল ত্যাগ করে চলে গিয়েছিল মগধে। তবে মগধে গিয়ে তার বড় প্রাপ্তি হয়েছিল মগধের রাজধানী রাজগৃহে চনকের সঙ্গে দেখা হওয়ার পরে। চনক এবং তিস্য একই সঙ্গে তক্ষশিলাতে পড়াশোনা করত। চনক তার স্বপ্নের কথা তিস্যকে জানিয়েছিল, এবং তিস্য চনকের দূত হয়ে, আমরা দেখব যে বিভিন্ন রাজ্যগুলিতে গিয়ে মৈত্রী স্থাপনের কথা বলেছিল, রাজসংঘ স্থাপনের কথা বলেছিল। এই চরিত্রগুলির সমান্তরালে মৈত্র জাতক উপন্যাসে বিকশিত হয়েছে গৌতম বুদ্ধের কাহিনী। রাজগৃহবাসীর একাংশ বুদ্ধ বিরোধী হলেও ভারতের উত্তরাংশ জুড়ে তখন গৌতম বুদ্ধের অসামান্য প্রভাব। রাজা, প্রজা, ধার্মিক, অধার্মিক, নারী, পুরুষ, শিষ্য সবাই আন্দোলিত হয়েছে বুদ্ধের প্রভাবে। এই হলো প্রথম পর্ব। দ্বিতীয় পর্বের কাহিনী একটু জটিল। বিম্বিসার বিরোধী ষড়যন্ত্রে মগধ কলুষিত হয়েছে। একদিকে বুদ্ধের শত্রু দেবদত্ত, এবং আরেকদিকে বিম্বিসারের পুত্র কুনিয় বা অজাতশত্রু বিম্বিসারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। এই ষড়যন্ত্রের পরিণামে বিম্বিসারকে বন্দী করা হয় এবং বিম্বিসারের মৃত্যুও হয়। অপরদিকে কোশল রাজ প্রসেনজিৎও মৃত্যু হয়। কোশলের মহামাত্য তিস্য শেষ পর্যন্ত গুপ্ত ঘাতকের হাতে নিহত হয়। পত্নী জিতসমা, অর্থাৎ তিস্য তখন জিতসমাকে বিয়ে করেছে। জিতসমা আছে তখন কোশল রাজ্যের রাজধানী শ্রাবস্তীতে। কিভাবে গেল সেটা আস্তে আস্তে জানা যাবে। পত্নী জিতসমা তাদের পুত্র, যার নাম চনক দেওয়া হয়েছিল, তাকে নিয়ে কোশল ত্যাগ করে গান্ধার দেশের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে উপন্যাসের শেষে। বিম্বিসারের পতনের আগে চনক নিরুদ্দিষ্ট হয়েছে মগধ থেকে। রাজাজ্ঞার নামে চনককে নির্বাসন দিয়েছিল অজাতশত্রু। অরণ্যের মাঝে সংজ্ঞা হারিয়ে পড়ে গিয়েছিল চনক। তারপর আত্মবিস্মৃত হয়ে চলে যায় এক অনার্য গোষ্ঠীর সঙ্গে বহুদূর। সে যখন তাদের মধ্যে জীবন ধারণ করছে, পূর্ব স্মৃতি তার হারিয়ে যায়। কি মনে হয়? পুজো হয় গ্রাম দেবতা বুড়াম্বুড়া বুড়াম্বুড়ির। তার কেশবতী শবরী পত্নী রজ্ঞা মিশ্র বর্ণের শাস্তল সন্তান প্রসব করে। শিশুর শুভ জন্ম উপলক্ষে আখাড়ায় ধিমি ধিমি চাঙ্গু বাজে। নতুন জনপদ গড়তে গড়তে এগিয়ে যায়। অপরিমেয় লোহা ও তামা আকরের শিরা চেঁচে নিয়ে রত্নখনি মারিয়ে তৃণগুল্মময় বুড়োগুলোর উপর দিয়ে পূবে, আরো পূবে ক্ষণিক দাঁড়ান তিনি। কারা তার পিতর, তিনি কে? পুরাতন কথা মনে করার চেষ্টা করে। চনকের কোনো স্বপ্নই তো পূরণ হলো না। জম্বুদ্বীপ ঐক্যবদ্ধ হলো না, রাজসংঘ স্থাপিত হলো না।
শিষ্যভগ্নী জিতসমার সঙ্গে একটা জটিল সম্পর্কের গ্রন্থি তৈরি হয়েছিল, সেটাও পরিণতি পেল না। নটি শ্রীমতীর গর্ভে চনকের এক কন্যা হয়েছিল, তার সত্ত্ব পায়নি। শেষে আত্মবিস্মৃত চনক দ্বিতীয় জীবন পেয়েছে আর্যদের কাছে। আর তখনই হিরণ্যবতী তীরে মৃত্যুশয্যায় শুয়েছেন বুদ্ধ। যুগ্ম সালের অন্তরালে তার শেষ শয্যা পাতা হলো। বৈশাখী পূর্ণিমার জ্যোৎস্নায় বনভূমি প্লাবিত। সিংহ শয়নে শুয়ে গৌতম বললেন, আমার যা সাধ্য তা করেছি হে আনন্দ। ৫,০০০ বছর পরে স্বধর্মের প্রভাব যখন লুপ্ত হয়ে যাবে, তখন আসবেন আর এক বুদ্ধ, মেত্তের্য বা মৈত্র। মৈত্র কে হবেন তার ইঙ্গিত লেখক দিয়েছেন। মৈত্র আর কেউ হবেন না, ওই যে অনার্য গোষ্ঠীতে চলে গেছেন আর্য চনক, তার সূত্র ধরেই ভবিষ্যতে মৈত্রের আবির্ভাব হবে, এই ইঙ্গিত দিলেন লেখক। এরপরে আমরা কাহিনীটি আলোচনা করার পরে আসি একটু পুনর্মূল্যায়নের প্রসঙ্গে। মৈত্র জাতক বুদ্ধ কথার পুনর্নির্মাণ। ২০ শতকের প্রান্তভাগে উপনীত লেখক বাণী বসু গৌতম বুদ্ধ ও তার কালকে মূল্যায়িত করেছেন নিরপেক্ষভাবে নবরূপে। আমরা প্রথমে উল্লেখ করি বুদ্ধের কথা। সমকালে গৌতম বুদ্ধকে কেন্দ্র করে ধর্ম, সমাজ, রাজনীতিতে তীব্র আবর্ত নির্মিত হয়েছিল। বিশাখা, মৃগার বধূ বিশাখা, যে নীলকণ্ঠ নাথপুত্র নামক ধর্মগুরুকে সহ্য করতে পারেনি, সেই বিশাখাই কিন্তু বুদ্ধকে দেখে আপ্লুত হয়েছিল। চোখ ঝলসে দিল দীপ্তিতে, দাহে নয়। কানন পার হয়ে যখন তার প্রাঙ্গণে প্রবেশ করলো, তখন সে সবিস্ময়ে উপলব্ধি করলো, এ আগুন, শীতল আগুন। তার চিত্তের সূক্ষ্মাতিসূক্ষ্ম কোণগুলিতে প্রবিষ্ট হচ্ছে এ আগুনের শীতল ভাস্বর শান্তি। গুনগুন করে সুক্ত বলতে বলতে সারিবদ্ধভাবে আসছে নোরা। চলার কি অনুপম ছন্দ, যেন কোনো অদৃশ্য মৃদঙ্গের তালে তাল মিলিয়ে ওরা আসছেন। সংসারে জড়িয়ে যাওয়া বিশাখার তো সন্ন্যাস নেবার উপায় ছিল না, তবু সে দানে সেবায় এরপরে বৌদ্ধ মঠকে ভরিয়ে দিয়েছিল। আর রাজা বিম্বিসার, তিনি তো একেবারে বুদ্ধকে নিয়ে অত্যন্ত আপ্লুত ছিলেন। বুদ্ধকে তিনি সিংহাসন ছেড়ে দিতে চেয়েছিলেন। তিনি বলতেন, আমার দেখা সব মহামানবদের মধ্যে শ্রেষ্ঠ বলে মনে করি। আমৃত্যু বিম্বিসারের বুদ্ধ ভক্তি অটুট ছিল। কৌশলরাজ প্রসেনজি প্রথমে বুদ্ধ ভক্তিতে খুব আপ্লুত হননি, কিন্তু যখন বুদ্ধের সহস্র রূপ দেখলেন, তখন তিনি বিমোহিত হয়ে গেলেন। চনক আর তিস্য, এরা বুদ্ধের অনুগামী হয়নি, কিন্তু বুদ্ধের প্রভাবের কথাও অস্বীকার করেনি। চনক বলেছে, ইনি একজন অতি বিরল ঋদ্ধিশালী পুরুষ, শুধু দেখাই একটা অভিজ্ঞতা। আমি তো শুনলাম, মনে হলো ইনি যুক্তিবাদী। আর তিস্য বলেছে, শ্রমণ গৌতম, অন্যান্যদের নিজের মতে নিয়ে আসার ক্ষমতা অসাধারণ। আমরা এখানে সুরসিক গৌতম বুদ্ধকে পেয়েছি। চনকের একটি প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি কিছু খুঁজছি না ব্রাহ্মণ, আমি পেয়েছি। এইটুকুর মধ্যে কিন্তু অনেক কথা বলে দেওয়া আছে। বাণী বসু গৌতম বুদ্ধকে পরিপূর্ণ মানুষ রূপে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন উপন্যাসে। মহাপুরুষের গুণগুলির সঙ্গে অসঙ্গতিগুলিও তিনি চিহ্নিত করেছেন। মানুষের হিতের জন্য স্বজনদের ত্যাগ করেছেন গৌতম বুদ্ধ। স্ত্রী পুত্রকে নির্মমভাবে ত্যাগ করেছিলেন। যখন তিনি কপিলবস্তুতে আবার ফিরে গিয়েছিলেন সন্ন্যাস গ্রহণের পরে, তখন তিনি স্ত্রীর সঙ্গে একা দেখা করেননি। কেন দেখা করেননি, এই সম্পর্কে কিন্তু অনেক প্রশ্ন এবং সংশয় চারপাশে উত্থিত হয়েছিল। একাকী রাহুল মাতার সঙ্গে তিনি দেখা পর্যন্ত করতে চাননি। যিনি দীর্ঘদিন তপস্যা করে কাম জয় করেছেন, নিজের স্ত্রীকে তিনি ভয় পেলেন নাকি? যশোধরা অর্থাৎ রাহুল মাতার যন্ত্রণা এখানে সীমিত ছিল না। গৌতম পুত্র তো ভিক্ষু হয়ে গিয়েছিল। আর যশোধরা কপিলবস্তু থেকে চলে এসেছিলেন বৈশালীতে। তিনি বিশাখাকে মুমূর্ষু অবস্থায় জানিয়েছেন স্বামীর উপেক্ষার কথা। কপিলবস্তু থেকে মল্লভূমি পার হয়ে বজ্রভূমি বৈশালীতে যখন পৌঁছলাম, তখন চরণ ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। জটাবদ্ধ কেশ নিজে হাতে কেটে ফেলেছিলাম। অনভ্যস্ত পথ হাঁটায় সমস্ত শরীরে যেন স্ফোটকের যন্ত্রণা। সঙ্ঘে প্রবেশ করবার অনুমতি পাবার আগে 3 দিন মুক্ত আকাশের তলায় পড়েছিলাম।
কেউ কি নিষেধ করেছিল? আনকোট। করুণাঘন গৌতম বুদ্ধের গৃহজীবনের বৃত্তান্ত আমাদের ব্যথিত করে। আবার এ সত্য তো আমরা অস্বীকার করতে পারি না, আত্মজনকে ত্যাগ না করলে, মোহমুক্ত না হলে সর্বজনের কাছে গ্রহণীয় হওয়া যায় না। আমরা উপন্যাসে দেখব কিভাবে নরখাদক যক্ষ যক্ষিণীকে সুপথে নিয়ে এসেছিলেন গৌতম বুদ্ধ। ভোগস্পৃহ মানুষদের ত্যাগের মহিমা বুঝিয়েছেন, বুদ্ধ সংঘ ধর্মর শ্রেষ্ঠত্ব বোঝাতে সক্ষম হয়েছেন। এই বিপুল কর্মকাণ্ডের প্রভাবে কিছু সমস্যাও হয়েছিল। বুদ্ধের প্রভাবে অনেকেই সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন। কোট, সারা রাজগৃহ তার উপর ক্ষিপ্ত। ইনি স্বামী স্ত্রী, স্ত্রীর স্বামী, পিতার পুত্রপুত্রী, পুত্রপুত্রীর পিতাকে কেড়ে নিচ্ছেন। ইনি এর শাসনে, এর সঙ্গে নাকি সবাইকে প্রবিষ্ট করাতে ব্যস্ত। সঞ্জয়ের শিষ্যদের কেড়ে নিচ্ছেন, বিখ্যাত কাশ্যপ ভ্রাতাদের এর সংঘমুক্ত করেছেন। আনকোট। এর সমান্তরালে রাষ্ট্র ব্যবস্থায় গৌতম বুদ্ধের হস্তক্ষেপ নিয়েও অসন্তোষ সৃষ্টি হয়েছিল। আমরা ইতিহাসের পাতা খুললেই রাজতন্ত্র এবং ধর্মতন্ত্রের মধ্যে কখনো সংঘাত দেখব, কখনো সহাবস্থান দেখব। বুদ্ধদেবের দ্বারাও কিন্তু রাজারা প্রভাবিত হয়েছিলেন। বিশেষ করে বিম্বিসারকে কেন্দ্র করে একটা ক্ষোভ মগধ রাজ্যের মধ্যে জেগে উঠেছিল। অজাতশত্রু চনককে বলেছে, মগধ কোনোদিন আর সাম্রাজ্য হবে না, মগধের রাজা ও সম্রাট রাজ চক্রবর্তী হবেন না, তিনি প্রকৃতপক্ষে ভীরু। অর্থাৎ বুদ্ধের কাছে তিনি সবকিছুই নষ্ট করেছেন। এবং ক্রমশ এই ক্ষোভের প্রতিক্রিয়ায় কিন্তু বিম্বিসারকে সিংহাসনচ্যুত হয়েছে এবং পুত্রের হাতেই মৃত্যুবরণ করতে হয়েছে। এরপরে কোশল রাজ প্রসেনজিৎ তিনি বিম্বিসারের হত্যার প্রতিশোধের জন্য অজাতশত্রুর রাজ্য আক্রমণ করেন। মগধ এবং কোশলের মধ্যে যুদ্ধ হয়। এই যুদ্ধে প্রত্যক্ষভাবে বৌদ্ধ সংঘ জড়িয়ে যায় এবং বুদ্ধরা সকলেই তখন কোশলের পক্ষ নিয়েছে। বুদ্ধের সঙ্গী তিস্যকে যুদ্ধে যাওয়ার জন্য অনুপ্রাণিত করেছে। বুদ্ধের বিরুদ্ধে ষড়যন্ত্রে মগধের আকাশ বাতাস কিন্তু তখন পড়ে গেছে। দেবদত্ত, যিনি গৌতমের বংশেরই লোক, সে কিন্তু অদ্ভুত কথা বলেছে। গৌতমকে আমি শিশুকাল থেকে ঘনিষ্ঠভাবে চিনি, সে অতিশয় ক্ষমতা লিপ্সু। রাজা তো অনেকেই হয়, সেও হতে পারত গণরাজ, হয়তো শাক্যরা সবাই তাকে মেনে নিত, কিন্তু তার আকাঙ্ক্ষা আরো অনেক উচ্চে। দেবদত্ত একটু থামলেন, কেউ কোনো কথা বলছে না। তথাগত বুদ্ধের কার্যাবলীর এই জাতীয় একটি ব্যাখ্যা হতে পারে কেউ সম্ভবত ভাবেনি। দেবদত্ত এবং অজাতশত্রুর ষড়যন্ত্রের যারা বিরোধিতা করেছিল, যেমন চনক, তার সঙ্গীরা, তাদেরকে কঠিন শাস্তি পেতে হয়েছিল। বুদ্ধের বিরুদ্ধে ষড়যন্ত্র তীব্র হতেই থাকে, তার প্রাণ সংশয় হতে থাকে। বুদ্ধ বারংবার রাজগৃহ থেকে নানা স্থানে যেতে থাকেন, পাটলিপুত্র, কপিলবস্তু, শ্রাবস্তী নগরী। শেষে ব্যাধিগ্রস্ত হয়ে হিরণ্যবতীর তীরে কুশিনারায় দেহত্যাগ করলেন গৌতম বুদ্ধ। মহাপুরুষের ট্র্যাজিক অবস্থান আমাদের গভীরভাবে ছুঁয়ে যায়। মৈত্রজাতক শুধুমাত্র গৌতম বুদ্ধের পুনর্মূল্যায়ন নয়, প্রাচীন ভারতের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতির বিশ্লেষণ তথা পুনর্বিচার। মনে রাখতে হবে 20 শতকের শেষ লগ্নে বসে পুনর্বিচার করেছেন লেখক। সেই সময়ের অনেক অসঙ্গতির কথা লেখক তুলে ধরেছেন, যেগুলি কিন্তু একালেও সমভাবেই প্রাসঙ্গিক। রাজার প্রসঙ্গে আসি, রাজা রাজনীতির প্রসঙ্গে। রাজার বিষয়ে জিত সময় একটি অব্যর্থ মূল্যায়ন করে লিখেছিল, রাজাদের 3 ভয়: বহিঃশত্রু ভয়, অন্তঃশত্রু ভয়, আত্মভয়। আমরা দেখব যে কোশল রাজ এবং মগধ রাজ মূলত এই অন্তঃশত্রুর ভয়েই কিন্তু মারা গেছেন। এই প্রসঙ্গে জিত সমাজ সদুপদেশ ছিল, যেটি অবশ্যই রাজারা মানেননি। অন্তঃশত্রু ভয়ে অংশে সে লিখল, বহুপত্নিক রাজা মনোযোগ সমবন্টন করতে না পারলে পত্নীদের মধ্যে শত্রু সৃষ্টি হবে। যেখানে সেখানে ইন্দ্রিয় পরবশ হয়ে পত্নী বা উপপত্নী গ্রহণ করবেন না। অন্তঃপুরে প্রবেশ করার আগে জেনে নেবেন তা নিরাপদ কিনা। আনকোট। দুর্বিনীত রাজকুমারকে কোন পদ্ধতিতে নিবৃত্ত করা যেতে পারে
তার সংকেত যশোমা তার গ্রন্থে লিখেছিল। প্রত্যেকটি সিদ্ধান্ত, বিশ্লেষণ এবং পরামর্শ ছিল নিখুঁত। অর্থনীতির ক্ষেত্রে ছিল ব্যাপক অসঙ্গতি। ধনসাম্যের অভাব যথেষ্ট। ধনী ও দরিদ্রের অর্থনৈতিক সঙ্গতির বিস্তর পার্থক্য ছিল। বণিকদের প্রভাব খুব বেশি করে চোখে পড়ে, শ্রেষ্ঠীরাই শ্রেষ্ঠ, এই কথা বারবার বলা হয়েছে। বিম্বিসার নিজের সাহস বলে মগধ ও অঙ্গরাজ্যের একত্রে অধীশ্বর হয়েছিলেন, সুশাসন স্থাপন করেছিলেন। তার রাজ্যে শ্রেষ্ঠীদের অন্তর্বাণিজ্য ও বহির্বাণিজ্যের সুযোগ ছিল অবাধ। মগধ রাজ্যের আর্থিক সমৃদ্ধি সহায়ক হয়েছিলেন বণিকরাই। কোশল রাজ্যে বণিকদের ক্ষমতা সীমিত ছিল। তাই শ্রেষ্ঠী মেন্ডকের পুত্র ধনঞ্জয়কে আমন্ত্রণ করে নিজের রাজ্যে প্রতিষ্ঠা করেছিলেন কোশল রাজ প্রসেনজিৎ। স্বয়ং ধনঞ্জয়কে সঙ্গে করে নিয়ে এসেছিলেন রাজা। ধনঞ্জয় রাজধানী শ্রাবস্তী নয়, সরযূ তীরে সাকেত নামক একটি নির্জন স্থান পছন্দ করেছিলেন। সেখানেই তার সাম্রাজ্য স্থাপন করেছিলেন, মানে ধনের সাম্রাজ্য স্থাপন করেছিলেন। সাকেত একটি পরিকল্পিত নগরী রূপে আত্মপ্রকাশ করেছিল। নগরের কেন্দ্রে অবশ্যই শ্রেষ্ঠী ধনঞ্জয়। তার বুদ্ধিমত্তা বাণিজ্য নীতির জন্য কোনো প্রশংসাই যথেষ্ট ছিল না। ধনঞ্জয় স্ত্রী সুমনা রূপে গুণে বীরত্বে অসামান্য রমণী, আর কন্যা বিশাখা মানবিকতা, স্নেহে, মেধায়, সৌন্দর্যে অতুলনীয়। রাজ পরিবারগুলির তুলনায় বণিকদের আর্থিক এবং সামাজিক মর্যাদা স্বল্প ছিল না। বিশাখার বিয়ে উপলক্ষে 3 মাস যাবৎ উৎসব ও বিশাখাকে দেওয়া যৌতুক ধনঞ্জয়ের আর্থিক ক্ষমতাকেই প্রমাণ করেছে। বিদেশের বণিকরা কোশল রাজ্যে যাতায়াত করেছে, মগধেও তারা বাণিজ্য করেছে, কোশলেও। সীমান্তে রাজস্ব নিয়ে বণিকদের অনুযোগ দেখেছি। উপন্যাসে বণিকতন্ত্রের যে স্বরূপ উন্মোচিত হয়েছে, তার মধ্যে আমরা 90-এর দশকে যে বিশ্বায়ন এবং মুক্ত অর্থনীতির প্রভাব দেখতে পাচ্ছি, তার কিন্তু প্রায় সদৃশ চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। সমাজনীতির কথাও একটু বলি, সমাজের কথা একটু বলি। আমরা কয়েকটি সঙ্গতি অসঙ্গতির কথা উল্লেখ করব। লেখক দেখিয়েছেন সেগুলি। সামাজিকভাবে স্বভাবতই রাজা, অমাত্য, বণিক এরা অনেক ক্ষমতা ভোগ করেছে। রাজাদের মধ্যে আমরা বিম্বিসারকে প্রজার হিতে অত্যন্ত সক্রিয় দেখেছি। রাজ্য পরিচালনার জন্য কিছু কিছু দুর্বলতা থাকলেও মূলত যে দায়িত্বগুলি রাজার থাকা উচিত, তিনি সেগুলি সুন্দরভাবে পালন করেছেন। যখন তার মৃত্যু হয়েছে, তখন রাজগৃহবাসী বুঝেছে যে সুশাসক রাজা চলে গেলে কি দুরবস্থা হয়। মহারাজ বিম্বিসারের হত্যা আপামর রাজগৃহবাসীকে রাজনীতি সচেতন করে দিয়েছে। হত্যা, গুপ্তঘাতের যেন বান ডেকেছে নগরে। মহারাজ বিম্বিসার নিষ্ক্রিয় হয়ে যাচ্ছিলেন, কিন্তু তিনি কি এভাবে প্রজা সাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়েছেন কখনো? রাজগৃহে অসন্তোষ এখন ধুমায়মান। অজাতশত্রুর বিরুদ্ধে প্রজারা প্রায় বিদ্রোহ করার জন্য প্রস্তুত হয়েছিল। কোন ক্রমে অজাতশত্রু তখন ওই বৌদ্ধ মঠের সঙ্গে মিত্রতা স্থাপন করে অবস্থাকে সামলে দিয়েছিলেন। সমাজ জীবনের অন্য প্রসঙ্গগুলি সম্পর্কে বলা যায়, ভোগবাদ, পণ্যবাদ, নীতিহীনতা এগুলি কিন্তু এই সময়ে প্রকট ছিল, যা কিন্তু উপন্যাসের রচনাকালকেও খানিকটা নির্দেশ করে দেয়। আমরা এখানে একটি উল্লেখযোগ্য চরিত্র পাবো, কুশাবতী মল্ল। সে হচ্ছে স্বাধীন যুদ্ধবীর মল্ল জাতির প্রতিনিধি। এই কুশাবতী একদিকে যেমন মেয়েদের রণকৌশল না শেখার জন্য, মানে সেই শেখার যে আগ্রহ চলে গেছে সেজন্য যেমন সে অনুতাপ করেছে, তেমন কুশাবতী মল্ল যেন আগামী দিনের পৃথিবীর ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন। কিভাবে? সুবনা, প্রিয় শিষ্য আমার, যত প্রজাবৃদ্ধি হবে এই ভূমির জন্য, সম্পদের জন্য প্রতিযোগিতা, বিবাদ ততই তীব্র হবে, ততই উদ্বৃত্ত হয়ে যাবে মানুষ। এইভাবে আমি চোখের সামনে দেখতে পাই সমগ্র পৃথিবী প্রজায় ভরে গেছে, তাদের ভরণ করবার মতো ক্ষেত্রভূমি, বনভূমি, চারণভূমি নেই। বাতাস কলুষিত হয়ে যাচ্ছে এবং দাসীদের আর্তনাদে পরিপূরিত হচ্ছে এই জম্বুদ্বীপ। কয়েকজন মাত্র প্রভু আর সবাই দাস। নারীরা তো দাসী বটেই, গৃহদাসী, গর্ভদাসী, রূপদাসী।
আমরা দাস দাসীদের কেনাবেচার ঐতিহ্য এই সময় দেখেছি। স্বাধীন মল্লজাতির ইতিহাসের কথা আগে বললাম, তার প্রতিধ্বনি রয়েছে উপন্যাসের মধ্যে। অনার্য গোষ্ঠীগুলির বিপন্নতা রয়েছে। অরণ্যে রাজার অধিকার থাকা উচিত নয়, চনক এ কথা বিম্বিসারকে বুঝিয়েছে। সে কথা শুনে তাকে অনেকে উন্মাদও ভেবেছে সেই সময়। কৃষ্ণবর্ণের নরনারীদের প্রতি মানুষের বৈষম্য উপন্যাসে ব্যক্ত হয়েছে। এই অনার্য গোষ্ঠী কৃষ্ণবর্ণের নরনারীদের কথা উপন্যাসে খুব বিস্তৃতভাবে লেখক বলেছেন। তার জন্য যদি কোনোদিন কোনো সুযোগ হয় আমার সেটা বলারও আগ্রহ রইল, এখানে একটু উল্লেখ করে গেলাম। অকারণেই দেখব কিভাবে অরণ্য বালিকা রজ্ঞার প্রাণ নিয়েছে অন্যরা। সামাজিক জীবনের কথা বললেই অবশ্যই নারীদের কথা বিশেষভাবে উল্লেখ করতে হয়। দাসী কেনা বেচার প্রথা ছিল সে যুগে। যারা ভালো বাড়িতে দাসী রূপে থাকতো, যেমন বিশাখার দাসীরা, তারা ভালো থাকতো, কিন্তু বোঝাই যায় দাসীরা অত্যন্তই বিপন্ন ছিল। আমরা দেখব যে কোশল রাজ পোষেন্দি, তিনি হঠাৎ করেই জানতে পারেন যে তিনি যে সাক্ষ্যকন্যাটিকে বিয়ে করেছেন তার পুত্রের মা, বিরুরকের মা, সে নাকি সাক্ষ্য কন্যা নয়। সাক্ষুরা কন্যার সঙ্গে কোশল রাজের বিয়ে দেবে না বলে একজন দাসীকে পাঠিয়েছিল। পোষেন্দি সেই মহিষী এবং তার পুত্রকে তাড়িয়ে দিয়েছিল, কিন্তু পুত্র বিরুরক প্রতিশোধ নিয়েছিল। একদিন প্রবাসী পোষেন্দি রাজছত্র, মুকুট ইত্যাদি রাজচিহ্ন চুরি করে নিয়ে দীর্ঘকারায়ণ ঘোড়া ছুটিয়ে আসেন। তার পেছনে কোশল সৈন্যের একটি দল। বিরুরকের রাজ্যাভিষেক হয়। অমাত্যরা কেউই আপত্তি করেন না। অর্থাৎ সিংহাসন এইভাবেই বদল হতো, এবং এখানে এই দাসী শব্দটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নারীর ক্ষেত্রে যদি দেখি তাহলে দেখব যে অবরোধ প্রথা ছিল, তবে খুব কঠোর ছিল না। শ্রমজীবী দরিদ্র নারীরা মোটামুটি তো মুক্তভাবে বিহার করেছে। বিশাখাকে আমরা দেখেছি নববধূ রূপে, সে তার রথের অবগুণ্ঠন খুলেই প্রবেশ করেছে শ্বশুরালয়ে। সুবনাও প্রয়োজন মতো স্বাধীনভাবে বিচরণ করেছে। বৈবাহিক সম্বন্ধের মাধ্যমে রাজ্য রক্ষা, এই নীতিটি কিন্তু এই সময় আমরা প্রয়োগ দেখেছি, এবং এটি কিন্তু নারীদের পক্ষে অধিকাংশ ক্ষেত্রেই অশুভদায়ক হয়েছে। কোশলরাজ আর মগধরাজ অর্থাৎ পোষেন্দি আর অজাতশত্রুর মধ্যে পরিবারের মধ্যে বৈবাহিক সম্পর্ক ছিল, যার জন্য এই দুটি রাজ্যের মধ্যে মিত্রতা স্থাপিত হয়েছিল। পরবর্তীকালে অবশ্য তাদের ছেলেরা সেই মিত্রতা বজায় রাখেনি। অম্বপালির সঙ্গে রাজা বিম্বিসারের একটা সম্পর্ক তৈরি হয়েছিল। অম্বপালি আমরা জানি খ্যাতনামা নটি, তিনি বৈশালের নটি ছিলেন। অম্বপালির কাহিনীতে আবার পরে যাচ্ছি। এখন এই অম্বপালির সঙ্গে বিম্বিসারের একটি সম্পর্ক তৈরি হয়, তাই নিয়ে বৈশালী রাজ্য অত্যন্ত ক্ষুব্ধ হয়ে উঠেছিল। এখন এই বৈশালীর ক্ষোভকে, বৈশালী ছিল লিচ্ছবিদের রাজ্য, ক্ষোভকে চাপা দেওয়ার জন্য লিচ্ছবিদের রাজকন্যাকে বিম্বিসার এক প্রকার বিয়ে করতে বাধ্য হয়েছিলেন। কিন্তু তার এই বিয়ে আবার তার যিনি মধ্যম পত্নী ছিলেন তাকে আরেক জায়গা থেকে বিয়ে করে এনেছিলেন, সাগল কন্যা ক্ষেমা, তার পছন্দ হয়নি। তিনি উদাসীন হয়ে যান তার রাজপ্রাসাদ, তার রাজা সবকিছু সম্পর্কে হয়ে তিনি বুদ্ধের শরণে চলে গিয়েছিলেন, সন্ন্যাসিনী হয়েছিলেন। ক্ষেমার মনে হয়েছিল রাজপুরীর এই স্থবির অচল জিঘাংসার ঈর্ষাময় জীবনের থেকে ওই ভিক্ষুণী হয়ে যাওয়ার পথটি কঠিন পথ হলেও সেটিকে গ্রহণ করাই শ্রেয়। বিম্বিসার ঘাতক অজাতশত্রু, যাকে পোষেন্দি আক্রমণ করতে গেলেন, তাকে পরাস্ত করার পরে পোষেন্দির কি খেয়াল হলো না নিজের কিশোরী কন্যা বজিরার সঙ্গে অজাতশত্রুর বিয়ে দিয়ে দিলেন। এতে ক্ষুব্ধ বিরুরক, মানে তিনি হচ্ছেন বজিরার দাদা, তিষ্যকে বলেছিলেন, ভগ্নির কান্না আর শুনতে পারছি না পাঞ্চাল, একটা নৃশংস ঘাতক বিকলাঙ্গ, এই কি বজিরার উপযুক্ত পতি? সাকেত নগরীতে মিগারের দূত হয়ে আসা তিনজন ব্রাহ্মণের কথাই আমরা সাধারণ জীবনেও সামাজিক শীতলতা এবং এই যে বহু বিবাহ তার প্রয়োগ দেখতে পাচ্ছি। জ্যেষ্ঠ ব্রাহ্মণ বুঝিয়েছে যে পুত্রের জন্য একাধিক বিয়ে করায় কোনো দোষ নেই, অপুত্রা পত্নীকে তো পরিত্যাগই করতে পারো। যে স্ত্রী শুধু কন্যা সন্তানের জন্ম দেয় তাকে 12 বছর পরেই ত্যাগ করা যায়। আনকোট। যে যুগের কথা এখানে ব্যক্ত হয়েছে প্রায় 2500 বছরের আগে,
তখন মেয়েরা সত্যি বিপন্ন ছিল এবং সেই বিপন্নতা এখনো রয়েছে। তবে এই সময়ের আগে যে সময়টা ছিল সেখানে কিন্তু মেয়েদের অনেকগুলি আমরা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখেছি। সুবর্ণা তার স্বামীকে বলেছে, ধনঞ্জয়কে বলেছে, পিতামহী বলতেন যবে থেকে মেয়েরা অস্ত্র চালনা করতে ভুলে গেল তবে থেকেই তাদের দাসীর দশা। সুমনা এবং তার মেয়ে দুজনের শস্ত্র চর্চা করেছে, অনেক গুপ্তবিদ্যা শিখেছে, হস্তিবিদ্যা শিখেছে। স্বরূপ মল্ল এবং কুশাবতী মল্লের কাছে তারা শুনেছে পুরাতন রমণীরা কিভাবে শৌর্য বীরত্বের অধিকারী ছিলেন। তবে সুমনা আর বিশাখা এই দুজনের জীবনেও কিন্তু ট্র্যাজেডি ছিল। সুমনাকে স্বামী ধনঞ্জয় ভালোবাসলেও সখা বিম্বিসারের প্রতি সুমনার আকর্ষণ অত্যন্ত সূক্ষ্মভাবে উন্মোচিত হয়েছে পরিণত বয়সে দ্বিতীয় একটি কন্যা সন্তান সুজাতার জন্ম দিয়ে মৃত্যু হয়েছিল সুমনার। বিশাখার বিয়ে হয়েছিল মিগারের চরিত্রহীন অকর্মণ্য ছেলে পুণ্যবর্ধনের সঙ্গে। বিয়ের উৎসব বা নিজের ধনগর্ব প্রচারে ধনঞ্জয় এতটাই মনোযোগী ছিলেন যে পাত্র মনোনয়নের ক্ষেত্রে ততটা কিন্তু তারা মনোযোগ দেননি। তবে বিশাখা হার মানে না, শ্বশুর শাশুড়িকে জয় করে পুণ্যবর্ধনকে 3 বছরের জন্য বাড়ি থেকে এক প্রকার জোর করে বেরিয়ে যেতে বাধ্য করে উপার্জনের জন্য, এবং এক নতুন পুণ্যবর্ধন ফিরে আসে। শুরু হয় তার দাম্পত্য জীবন। এভাবেই বিশাখার পরপর যমজ এবং একক সন্তান হয়। 10টি সন্তানের জন্ম দেবার পরও বিশাখার কুক্ষিদে শীতল হয় না, তার শ্রোণী অতি বিস্তৃত হয় না, কোটি থাকে নির্ভেদ। এত কিছুর পরেও বিশাখা পূর্ণ হয়নি। এই অপূর্ণতা পূরণ করার জন্যই তো সে বৌদ্ধ মঠে নিরন্তর দান ও সেবা করে গেছে। সে তার মৃত মা অর্থাৎ সুমনা মারা যাওয়ার পরে যে শিশু কন্যাটি মাতৃহীন হয়ে পড়ে সুজাতাকে ভালোবেসেছিল। সুজাতাকে নিয়েও তার অনেক কষ্ট ছিল। তিস্যকে বলেছিল, আমি আমার অধিকার মর্যাদা রক্ষার জন্য মিগার গৃহে সংগ্রাম করেছি, ভগ্নী আমার তা পারে না। তার নামে ভগবানের কাছে অভিযোগ এলো, সে দুর্বিনীত, কাউকে মান দেয় না। অমনি ভগবান সেখানে গিয়ে তাকে প্রতিজ্ঞা করিয়েলেন সে দাসীর মতো থাকবে। ধনঞ্জয়ের কন্যা দাসী। আনকোট। নারীর মর্যাদা কিভাবে ভুলুণ্ঠিত হয়েছে বিশাখা বারবার সেসব কথা শুনেছে। ক্ষমতাশালী পানি প্রার্থীদের প্রতিহত করার জন্য উৎপল বর্ণাকে বুদ্ধের শরণ নিয়ে ভিক্ষুণী হতে হয়েছিল। মানে তার বাবা দেখলেন যে ক্ষমতাবান পুরুষরা তার সুন্দরী কন্যাকে বিয়ে করতে চাইছেন তাদেরকে প্রতিহত করা তার পক্ষে সম্ভব নয়, তার থেকে ভালো মেয়ের সন্ন্যাসিনী হয়ে যাওয়া। অম্বপালির ক্ষেত্রেও তাই হয়েছিল। বৈশালীতে তার এত পাণিপ্রার্থী ছিল, সে অসম্ভব সুন্দরী ছিল, গুণবতী ছিল, তাহলে তার কি পরিণতি হবে? এর জন্য অম্বপালির যিনি পালক পিতা তিনিও চিন্তিত ছিলেন। কিন্তু সেখানকার যারা রাজ্যের সমস্ত কিছু সিদ্ধান্ত নিয়ে থাকেন সংস্থাপকরা, তারা একটা সিদ্ধান্ত দিয়েছিলেন যে অম্বপালিকে জনপদশোভিনী হয়ে যেতে হবে, অর্থাৎ নটি হয়ে যেতে হবে। তাদের নির্দেশই কিন্তু মেনে নিতে হবে। সংস্থাগার, সেই সংস্থাটির নাম হচ্ছে সংস্থাগার, তাদের নির্দেশ মেনে নিতে হয়েছিল। শ্রীমতী নামের আরেক নটির কথা উল্লেখ করেছি, সে চনকের কন্যা জন্ম দিয়েছিল। চনকের কন্যা জন্ম দেওয়ার কিছুদিন পরে, কয়েক বছর পরে সে মারা গেলে পরে গৌতম বুদ্ধ তার মৃতদেহটি নিয়ে শিষ্যদেরকে পরীক্ষা করান যে কিভাবে নারীর প্রতি মোহ মুক্ত হবে। চনক একেবারে প্রচন্ড বিক্ষুব্ধ হয়ে বিদ্রোহ করে শ্রীমতীর সৎকার করেছিল। মৃত্যুর পরেও নারী রেহাই ছিল না। জিতসোমা এই উপন্যাসের একটি গুরুত্বপূর্ণ চরিত্র। জিতসোমা নর্তকী নয়, রাজশাস্ত্রের প্রনেত্রী হতে চেয়ে সে খ্যাতি পেতে চেয়েছিল, প্রতিষ্ঠা পেতে চেয়েছিল। সত্যি বিম্বিসারের কাছে সে অনেক সম্মান পেয়েছিল। নিজের সৌন্দর্যকে গুণ দিয়ে আচ্ছন্ন করতে চেয়েছিল সে। গান্ধার থেকে রাজগৃহে পালিয়ে এসেছিল। বিম্বিসারের মৃত্যুর পর বুঝেছিল লোভী অজাত শত্রু তাকে অমাত্য বা পরামর্শদাত্রীর সম্মান দেবে না। তাই আবার পলায়ন। সে পলায়ন করেছিল মগধ থেকে শ্রাবস্তী নগরীতে। তিস্য স্ত্রী হয়,
তার পরামর্শদাত্রী হয়, তখন তিস্য অমাত্য। কিন্তু বীরুরকের সিদ্ধান্তের প্রতিবাদ করার জন্য তিস্যকেও হত্যা করা হয়। অতঃপর পশ্চিমের স্বার্থবাহ, অর্থাৎ যারা বাণিজ্য করতে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়, তাদের সঙ্গে জিতসোমা তার ছোট্ট শিশু পুত্রকে নিয়ে গান্ধারের উদ্দেশ্যে রওনা হয়েছিল। কেন সে গান্ধার চলেছে? গান্ধার তার দেশ। শুধু তাই নয়, কোট, মা দেবদত্তার নিঃশ্বাসে মিশে আছে তক্ষশিলার বাতাসে। পিতা দেবরাতের ভাবনা যেমন করেই হোক তক্ষশিলার মহাবিদ্যালয়ে পৌঁছতে হবে। আছেন মিত্র অনঘ অঙ্গিরস, নিশ্চয়ই সাহায্য করবেন। পিতা দেবরাতের স্বভূমিতে বেড়ে উঠুক তার কন্যার বংশ। তিস্যপুত্র চনক, তার পুত্র চনক, তার পুত্র। আনকোট। জিতসোমার তবু একটি শেষ আশ্রয় ছিল তক্ষশিলা মহাবিদ্যালয়, কিন্তু বিশাখা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছিল। শ্রাবস্তী নগরীর সার্বিক অরাজকতা দেখে বুদ্ধের প্রতিও তার বিশ্বাস শূন্য হয়ে গিয়েছিল। অনেকগুলি ঘটনাকে জুড়ে বিশাখা প্রশ্ন করেছে, তিনি কি পেরেছেন নারীদের অধিকার সমাজে প্রতিষ্ঠিত করতে? পেরেছেন কি রক্তক্ষয়ী যুদ্ধ থামাতে, অন্তর্জদের দুঃখ দূর করতে? তাহলে কেন তিনি বহুজন হিতের কথা, বহুজন সুখের কথা, সামান্য ফলের কথা বলবেন? বিশাখার দু চোখে অভিমানের অশ্রু। বিশাখার আর্তস্বরের মধ্যে ধ্বনিত হয়েছে গৌতম বুদ্ধের নিজেরও কথা। তিনি কিছু পেরেছেন, কিছু পারেননি, এ কথা নিজেই বললেন মৃত্যুর আগে। কঠিন আন্ত্রিক পীড়ায় পীড়িত হয়ে আনন্দকে বলেছেন, কোট, বহু জনের বহু প্রশ্নের উত্তর দেওয়া বাকি রয়ে গেল, তাই মহাকাল তাদের প্রশ্নের উত্তর দিক। সত্যি কি সমাজের প্রভাব বলয়ের বাইরে যেতে পারেনি? বুদ্ধদেব বোঝালেন তিনি একটা মধ্যম পন্থা অবলম্বন করে বিগত যে সমাজ ব্যবস্থা তাকে পরিবর্তন করতে চেয়েছিলেন। তিনি স্বীকার করেছেন সম্পূর্ণভাবে নারী ও অন্তর্জদের মুক্ত করতে পারেননি। মধ্যম পন্থা না নিলে পরে তিনি যেটুকু করতে সম্ভব পেরেছেন সেটুকুও পারতেন না। কিছু পেরেছেন, কিছু পারেননি। অতঃপর সিংহ সায়নী গৌতম কুশিনারায় মারা গেলেন এবং মেত্তের্য বা মৈত্রেয়র কথা বললেন। লেখক বাণী বসু সেই নতুন জাতকের জন্মকথা বপন করে দিলেন গোত্রান্তরিত চনকের মধ্যে। কোট, স্তব্ধ কোনো দুপুরে ভূমি চষতে চষতে চনকের কথা বলা হচ্ছে। শোনেন, ভিন্ন কিল্লির ভিন্ন পাড়ায় ছাক পালক রাখালিয়ার বাঁশের বাঁশি তিরি লিরি করে বাজছে। উন্মন থেমে দাঁড়ান, মনে পড়ে, পড়ে, পড়ে না। তিনি মিশে যান পারাপারহীন জীবন স্রোতে, বইতে থাকেন 5000 বছর পরেকার কোন সময় বিন্দুর দিকে, বইতে থাকেন মৈত্রেয় হবেন বলে। আনকোট। এইভাবেই উপন্যাসকে অতীত, বর্তমান, ভবিষ্যতের সূত্রে গেথে অনন্ত জীবন প্রবাহের সন্ধান দিয়েছেন লেখক বাণী বসু। আগামী দিনে এরকম উৎকৃষ্ট রচনার জন্য আমরা উন্মুখ হয়ে রইলাম। শ্রোতাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। আমরা অনেক অনেক কৃতজ্ঞতা জানাই প্রফেসর সোনালী মুখার্জি ম্যামকে। তার আজকের যে আলোচনা তা অত্যন্ত সমৃদ্ধ এবং বিশেষত যেহেতু অবগাহন সাহিত্য পত্রিকার একটি বড় অংশ জুড়ে গবেষকদের যে প্রক্রিয়াকরণ তা চলতে থাকে, আমার মনে হয় যে যারা গবেষণা করছেন তারা এই আলোচনা থেকে যথেষ্ট উপকৃত হবেন। এবং আরেকটি উল্লেখযোগ্য বিষয় যে বাণী বসু তিনি আমাদের অধিবেশন করে গেছেন, তো আমার মনে হয় তিনি এই আলোচনা শুনে খুশি হবেন। আমি সোনালী ম্যামকে বলছিলাম যে আমরা তো ওনাকে পাঠাবো ভিডিও, তো পরবর্তীকালে চেষ্টা করব যে তারও যদি প্রতিক্রিয়া আমরা অবগাহনে নিতে পারি।